এই উপলব্ধি তোমাদের আসবে না যে এটি কি একটা, যখন গোলাগুলি হয় কি আতঙ্কের বিষয় দাঁড়ায়। যারা এটি শোনেনি, যারা এটা দেখেনি, তাদের উপলব্ধিতে আসার কথা নয়। তারপরেও তোমাদেরকে আমি কিছুটা হলো জিনিসটা জানাই দেওয়ার চেষ্টা করছি। ভোরবেলায় বারবার আমরা ছাদের নিচে লুকোচ্ছিলাম, অর্থাৎ একটা করে শব্দ হয়, আবার আমরা নিচে চলে যাই। কেন? যে কোনোভাবে যেন গুলিটা আমাদের গায়ে এসে না লাগে। তো এভাবে অনেকক্ষণ দীর্ঘক্ষণ চলার পরে আমাদের স্যারেরা, আমি তখন ক্লাস 5-এ পড়ি, আমি হোস্টেলে থাকতাম। একসঙ্গে আমরা 25 জন, 25টা বেডে আমরা থাকতাম। এভাবে প্রত্যেকটা রুমে 25 করে আমাদের হাউসে অনেকগুলো শিক্ষার্থী থাকতাম আমরা। তো আমাদের হাউস টিউটার, আমাদের হাউস স্যার, উনি দৌড় দিয়ে এলেন, এসে বলছেন যে একটি যুদ্ধ চলছে, তোমরা শুধু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আমরা তাৎক্ষণিকভাবে শুধু জড়ো হয়ে আমরা ওই লুকাতাম বিছানার নিচে। অবশেষে ভোর 6টার দিকে রেডিওতে বেজে উঠল, আমি মেজর ডালিম বলছি। মেজর ডালিম বঙ্গবন্ধুকে খুন করার অন্যতম হোতা। তিনি রেডিও সেন্টার দখল করে তিনি রেডিও সেন্টারে তিনি ঘোষণা দিচ্ছিলেন এবং পরবর্তীতে জানলাম বঙ্গবন্ধু সপরিবারে শাহাদাত বরণ করেছে। বিশ্বাস করবা, এই মানুষটিকে ঢাকা শহরেও স্থান দেওয়া হয় নাই। তার পরিবারের সকলকে ঢাকায় স্থান দেওয়া হলেও বঙ্গবন্ধুকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে দাফন করা হয়েছে। একজন জাতীয় নেতাকে, একজন জাতীয় বীরকে এভাবেই সেদিন অপমান করা হয়েছিল। তারপর পরের ইতিহাস তোমরা জানো। দীর্ঘদিন বঙ্গবন্ধু পরিবারের সদস্য মাত্র 2 জন বেঁচে ছিলেন। তাদের মধ্যে একজন আজকের প্রধানমন্ত্রী, তিনি চলে এসেছেন বাংলাদেশে মানুষের টানে এবং একাই। তখন আজকের যে দলটি নেতৃত্ব দিচ্ছে, এ দলটি ঘুরে দাঁড়ানোর মতন শক্তি থাকলেও প্রতিপক্ষ এত শক্তিশালী ছিল যে তারা ঠিক মতন কথা বলতে পারত না। এভাবে অনেকটা বছর কেটে গেছে। অবশেষে সত্যি সত্যি স্বাধীনতার সপক্ষ শক্তি আজকে তারা প্রতিষ্ঠা লাভ করেছে। 1971-এর আগেও যে অবস্থা ছিল, 75-এর পরে ঠিক একই অবস্থা হয়েছিল। 75-এর পরেও আবারও সে পাকিস্তানের পতাকা উঠানোর জন্য নানা রকম পায়তারা চলেছিল। এরপরে আজকে মানুষের চেতনার কারণে, তোমাদের এই বোধোদয়ের কারণে, স্বাধীনতাকে ধরে রাখার কারণে আজকে আমরা এই অবস্থায় আসতে পেরেছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি চাওয়া, সেটি হলো দেশটাকে ভালোবাসা। দেশটা তোমার। কখনোই ভাববে না তুমি শুধু তোমার পিতামাতার জন্য, কখনোই ভাববে না তুমি শুধু তোমার বাড়িটির জন্য। তোমার মধ্যে যদি শুধু এইটুকু ভাবনা থাকে যে তুমি
এসেছো পৃথিবীতে আশীর্বাদ স্বরূপ। সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন সারা বিশ্ব মানবের কল্যাণের কল্যাণের জন্য। যখনই আমার হবে তখনই আমরা জমিনে কাজ করতে পারবো। পৃথিবীময় আমাদের কল্যাণের যত কর্ম আমরা ছড়িয়ে দিতে পারবো, তার আগে কোনোভাবেই সম্ভব হয়। আজকে আমরা যে অবস্থা দেখছি সেটি হলো আমরা প্রত্যেকেই শুধু নিজের ভাবনা নিয়েই ব্যস্ত। অবশ্যই ভাববো, নিজেকে ভাববো, কিন্তু ত্যাগ, প্রত্যেকটা মানুষকে ত্যাগী হতে হবে। ত্যাগের যে বৈশিষ্ট্য সেটি অর্জন করতে হবে, এবং অর্জন করে করে আমরা অপরের সহযোগিতার জন্য ব্যস্ত। যেদিন আমরা এই কাজগুলো করতে পারবো সেদিনই আমাদের এই বাংলাদেশটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে। তো তোমরা কি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র চাও? বলো চাও? চলো আমরা তাহলে আমাদেরকে দেশের কল্যাণে বিলিয়ে দিই। দেশের কল্যাণ বলতে জনসেবা করতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে না। তোমার যে কাজটা আছে তুমি ঠিক করো। শুধু মনে রাখবে যে এই কাজটা ঠিক করলেই আমার দেশটা বড় হবে, তাহলেই যথেষ্ট। বিদ্যালয়ের যে শৃঙ্খলা আছে এটি যদি ঠিক মতো আমি মেনে নেই তাহলেই যথেষ্ট, তাহলেই দেশটা সোনার বাংলা হতে বাধ্য। তোমার পরিবারের যে কাজটুকু আছে এটি যদি তুমি ঠিক করো তাহলেই যথেষ্ট। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যদি তুমি ঠিকমতো সম্মান করো, তাদেরকে যদি সহযোগিতা করো, তাহলেই কিন্তু বাংলাদেশটা সোনার বাংলা হতে বাধ্য। তো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা বঙ্গবন্ধু যেমন আমাদের জন্য তার পরিবারকে বিলিয়ে দিয়েছেন, একইভাবে আমরা প্রত্যেকেই দেশটার জন্য আমাদের জীবনটাকে আমরা অকাতরে যেন বিলিয়ে দিতে পারি। আমি তোমাদের কাছে শুধু এটুকুই আশা করি যে তোমরা একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে বসীন হবে। এই আশা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।